নিজের চেহারাটাকে আজকে নিজেই চিনতে পারছি না। হয়তো উপরওয়ালা আমার ভাগ্যে এটাই লিখেছিল, সবই নিয়তির খেলা। ওপর দিকে জেরিন আমার আইডি ব্লক লিস্ট থেকে খুলে আমাকে অনেক মেসেজ দিচ্ছে, কিন্তু আইডি আনএক্টিভ। তার কারণ হচ্ছে আমার ফোনটা আমার কাছে নেই। সে হয়তো জানে না এই আইডি গুলা আর কখনো অনলাইনে আসবে না, আর কখনো তাকে বলা হবে না, জেরিন আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, আমি বদলে যাব। আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, অবহেলার খেলাঘর গল্পের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চাই এই ভিডিওতে আপনারা 2000+ কপিলিং করে দেন আর 200+ কমেন্ট করেন। নেক্সট পার্ট যার কমেন্ট বেশি হবে আমি তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তার সাথে সাপোর্টও। তো বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা আবারও কন্টিনিউ করি। এদিকে আঙ্কেল বলতে লাগলো ডাক্তারকে উদ্দেশ্য করে, তো আমরা কখন বাসায় যেতে পারবো? ডাক্তার বলল কিছুদিন পর যেতে পারবেন, রোগী কিছুটা সুস্থ হোক। 1 মাস পরে জ্ঞান ফিরেছে, বুঝতেই তো পারছেন। তার কথা অনুযায়ী বুঝতে পারলাম 1 মাস আমি অজ্ঞানরত অবস্থায় ছিলাম। হয়তো মৃত্যু আমার খুব নিকটে ছিল, কিন্তু উপরওয়ালা চাই হয়তো আমি লাইফে কিছু করব, তাই হয়তো আমার রব আমাকে বাঁচিয়ে রেখেছে। নিশ্চয়ই আমি করব, আমি তাদেরকে দেখিয়ে দেব মানুষ চাইলে কি না করতে পারে, আর আমি দোষী ছিলাম না। ভাবি সেই পাল্টা জবাব আমি তাকে দেব। এদিকে ফারুক ভাই করিডোরে বসে বসে চেয়ারে হেলান দিয়ে ভাবছে, আমি কি করে পারলাম স্বামীর সাথে এটা করতে। যে কোনো মূল্যে হোক আমি স্বামীকে খুঁজে বের করব, তারপর সবার সামনে নিয়ে এসে মেঘলাকে বাসা থেকে বের করে দেব। তার আগ পর্যন্ত আমাকে সবকিছু চেপে যেতে হবে, কারো কাছে কোনো কিছু প্রকাশ করব না, প্রকাশ করলে সমস্যা হতে পারে। এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। অন্যদিকে বাবাও হন্তদন্ত হয়ে আমাকে খুঁজছে, কারণ বাবার এটা মনে হচ্ছে আমি দোষী না, কিন্তু ভাইয়ার ভাবির জন্য সে প্রকাশ করতে পারছে না। আব্বু বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে আর বলছে, স্বামী কই গেলি বাপ? আমি ভাবছিলাম হয়তো তুই ফিরে আসবি, রাগের মাথায় তোকে অনেক কিছু বলে ফেলেছি। আমি জানি না বাপ কোনটা সত্য, কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি কি বা করতে পারতাম। এভাবে কেটে গেল অনেকগুলা দিন। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন অনেকটাই সুস্থ। আমাকে আঙ্কেল তার বাসায় নিয়ে গেছে, আমাকে পেয়ে তার ফ্যামিলির সবাই অনেকটাই খুশি। সবচেয়ে বেশি খুশি হচ্ছে রাজের বোন। এখন হয়তো আপনারা ভাবছেন রাজটা আবার কে? রাজ হচ্ছে যার চেহারা আমাকে দেওয়া হয়েছে, আর আঙ্কেল তিনি আমাকে বলেছে যাতে আমি সবার সাথে রাজের মতোই বিহেভ করি। সবকিছু আমাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে। মা এসে আমার কপালে চুমু দিয়ে বলতেছে, রাজ বাবা তুই এতদিন কোথায় ছিলি? জানিস বাপ আমি তোকে অনেক মিস করছি, না বলে কোথায় চলে গেছিলি পাগল ছেলে। আমি বললাম আরে মা তেমন কোনো কিছু না। মা আমার কণ্ঠস্বর শুনে বলতে লাগলো, কিরে একই দিনে কণ্ঠস্বর পুরা চেঞ্জ হয়ে গেছে। আমি মনে মনে বলতে লাগলাম এবার বুঝি ধরা খেলাম। ঠিক সেই সময় আব্বু এসে বলতে লাগলো, মানে রাজের আব্বু এখন তো আমারও আব্বু, তাই তার পরিচয়টা আব্বু নামেই দিলাম। আব্বু এসে বলতে লাগলো, আরে কোনো কিছুই হয়নি, ছেলেটা অনেক দূর থেকে এসেছে, তুমিও না? মা বলল হয়তো আমার মনের ভুল। তখন বাবা বলল, মনের ভুল না, আমাদের ছেলে আগের থেকে অনেক বড় হয়েছে, আর বয়সের সাথে তার কণ্ঠ চেঞ্জ হয়েছে, সেটা নতুন কোনো কিছু না। এখন কি ওকে বাহিরে দাঁড়ি করিয়ে রাখবা নাকি বাসার ভিতরে নিয়ে যাবে? তখন মা একটা তার মাথায় থাপ্পড় দিয়ে বলল, ধেত আমি ভুলেই গেছি, আয় বাবা ভিতরে আয়। আম্মু তখন আমাকে ভিতরে নিয়ে গেল। আব্বু হাতের ইশারায় আমাকে দেখিয়ে দিল এটা হচ্ছে রাজের ঘর, ওইখানে যেতে। আমি চুপচাপ সেখানে চলে গেলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রাজের কাপড় পরে সোজা ডাইনিং টেবিলে এসে বসে পড়লাম, কারণ আমাকে মাইশা অনেকবার ডাকছে খাবার খাওয়ার জন্য। আর মাইশা হচ্ছে রাজের ছোট বোন, এখন থেকে আমারও ছোট বোন। হয়তো গল্পটা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে অনেক মজা পাবেন। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন আপু বলল, রাজ। আমি বললাম জি আব্বু, আমাকে বলেন কি করতে হবে। আব্বু বলল, একটু শান্ত হও, আমি তোমাকে বলছি এরকম রাগান্বিত হচ্ছ কেন? আমি বললাম আরে আব্বু তেমন কোনো কিছু না। আব্বু বলল, কালকে তোমাকে কলেজে যেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে আমি আব্বুর রুমে গেলাম, আম্মুর সাথে বসেছিল। আমি গিয়ে বললাম, আব্বু আপনি একটু বাইরে আসবেন। আব্বু বলল, কেন রাজ, কিছু লাগবে? টাকা লাগবে নাকি গাড়ি লাগবে? আমি বললাম এখন আপাতত আমার কোনো কিছুই লাগবে না, আপনি বাহিরে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আব্বু বলল, আচ্ছা আমি আসছি।
এই বলে আম্মুকে বলে বাহিরে আসলাম আর বলল, কি বলবা স্বামী, এখন বলো। আমি বললাম, আপনি আমাকে কখনো স্বামী নামে ডাকবেন না। যদি আর একদিন আপনি স্বামী নামে আমাকে ডাকেন তাহলে আমি এখান থেকে চলে যাব। বাবা বলল, আরে রাগ করো কেন? আমি বললাম, কি করব, আপনি তো আমাকে আপনার ছেলের জায়গায় কখনো নিয়ে যেতে পারবেন না। আপনি কখনো বুক ফুলে বলতে পারবেন না যে আমি আপনার ছেলে। আমি দেখেছি আপনি অনেকবার আমার নামের সাথে স্বামী নামটা যোগ করছেন। আম্মু হয়তো কোনো কিছু খেয়াল করিনি, কিন্তু আমি করেছিলাম। আব্বু বলল, মুখ ফসকে বের হয়ে গেছিল। আমি বললাম, আচ্ছা এসব বাদ দেন। কালকে আমাকে যে কলেজে যেতে হবে আপনি বললেন, সেটা কোথায়? আমি তো কোনো কিছুই চিনি না। আব্বু বলল, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার প্রিন্সিপালের সাথে অলরেডি কথা হয়েছে। কালকে তোমাকে রাজু কলেজে নিয়ে যাবে। তখন আমি বললাম, রাজুটা আবার কে? তখন তিনি বলল, আমাদের গাড়ির ড্রাইভার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রথম দিন উনি আমাকে নিয়ে যাক, তারপর না হই আমি একা একাই যাব। আব্বু বলল, তা বললে হবে না, আমাদের অনেক শত্রু, একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমার ছেলে, সব দেখে নেব। আব্বু বলল, এই হলো আমার বাঘের বাচ্চা, আয় বাপ আমার বুকে আয়। তখন আব্বু আমাকে জড়িয়ে ধরল আর কপালে একটা চুমু দিয়ে বলল, বাপ সারা জীবন আমার ছেলে হয়ে থেকে যাবি তো? আমি বললাম, হ্যাঁ আমি থেকে যাব, তোমার ছেলে হয়ে আমি সারাটা জীবন থেকে যাব। আমার টাকা পয়সা কোনো বাড়ি গাড়ি কিছুই লাগবে না, জাস্ট আমার একটু ভালোবাসা দিও। আব্বু বলল, পাগল ছেলে। এই বলে আবারও আমার কপালে একটা চুমু দিল। আমি বললাম, এবার হয়েছে, রুমে যান, আম্মু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। আমার কিন্তু মিষ্টি একটা বাই চাই। আব্বু বলল, অনেক দুষ্ট তুমি। এই বলে আমাকে হালকা একটা থাপ্পড় দিয়ে রুমে চলে গেল। এদিকে আমি রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি করব, কি করলে খুব তাড়াতাড়ি নিজের একটা নাম তৈরি করতে পারবো। দেখ কোনো কিছুই ভালো লাগছে না, তাই প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলাম। আপনারাই তো ভাবছেন আমি সিগারেট কেন খাই। আসলে আগে অনেকটাই কম খেতাম, এখন একটু বেশি। আমি লোকমুখে শুনেছি সিগারেট খেলে নাকি সবকিছুই ভোলা যায়, তাই এখন এইটাই নিত্যদিনের সঙ্গী আমার। আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদে চলে আসলাম। ছাদে এসে সিগারেট জ্বালাতে পিছন থেকে কেউ বলল, তুমি সিগারেট খাও?